এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে জোড়া ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়ার পরেও যদি কারো নিঃশ্বাস চলতে থাকতো তাহলে হাত এবং পায়ের রগগুলো কেটে দেওয়া হতো এবং এই ড্রেন দিয়ে রক্তগুলো বাইরে বেরিয়ে যেত। আমরা আদিকাল থেকে শুনে আসছি যে দেওয়ালেরও কান আছে। যদি এই দেওয়ালের মুখ থাকতো তাহলে দেওয়ালের প্রত্যেকটা ইট আমাদের চেঁচিয়ে চেঁচিয়ে বলতো স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা, দেশ রক্ষার জন্য লড়াইয়ের কথা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে যদি টাইম ট্রাভেল করে সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত আর এই দুর্ভাগ্য দেশের জনগণকে এটা দেখানো যেত যে আজ বর্তমান সমাজে ধর্ম বর্ণ নিয়ে এত অশান্তি, এই দেশের শান্তির জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কতই না কষ্ট করেছেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর ইন্ট্রো কে দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না, কেননা আজকের ভিডিওটা এতটাই বেদনাদায়ক যে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না। সত্যি আমি যে কথাগুলো বলছি আমার ভিতরটা অনেক কেঁপে কেঁপে উঠছে। তোমরাও যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। আমি এখন বর্তমানে অবস্থান করছি কলকাতার আলিপুরের একটি কারাগারে, যেটা আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল নামে পরিচিত। ব্রিটিশ শাসনকালে এখানে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীদের বিনা দোষে বন্দি করে রাখা হতো, যেটি কিনা 2019 সালে 20 ফেব্রুয়ারি বন্ধ হয়ে যায়। এখন আমরা প্রবেশ করছি ফাঁসির মঞ্চে, যেখানে জোড়া ফাঁসি দেওয়া হতো। এই মঞ্চে লাস্ট ফাঁসি হয়েছিল 2004 সালের 14ই আগস্ট বাঁকুড়ার একজন বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ফাঁসি কার্যকারিতা হয়ে যাওয়ার পরে এই যে এখানে কাঁচের বাক্সটি দেখতে পাচ্ছ, সেখানেই আছে গেট। সেই গেট দিয়ে লাশকে বের করে নেওয়া হতো। শুধু কি তাই, যখন স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো তখন অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের উপর থেকে জোর মস্তি দেখানো হতো যে কিভাবে ফাঁসি হচ্ছে, যাতে ওনারা ওনাদের গোপন তথ্যগুলো তাদের কাছে ফাঁস করে দেয় এবং জিনাদের প্রাণ ত্যাগ খুব সহজে হতো না, ওনাদের এই ঘরে নিয়ে আসতো। তারপরে হাত এবং পায়ের রগ কেটে ফেলে দেওয়া হতো এবং এই যে এখানে ড্রেনটা দেখছো, রক্তের নালা বয়ে যেত। দেখো কথাগুলো শুনেই যেন কিরকম গা কাঁটা দিয়ে উঠছে এবং আমি সেখানে গিয়ে দেখেছি আমার বুকের ভিতর কি বলছিল সেই সময় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার আমি প্রবেশ করছি বিপ্লবীদের জেলখানায়। ওনারা জেলখানার ভিতরে কিভাবে থাকতেন সবগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা আছে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটাকে শেয়ার করেনি, তোমরা প্লিজ এই শিক্ষণীয় ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সেকালে জেলের পরিকাঠামোগুলো ছিল, আমি যেই জায়গাতে বর্তমানে বসে আছি এটা ছিল বেড। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা পেজটাকে ফলো করেনি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা এই জায়গাতে কে কতবার গেছো প্লিজ কমেন্ট করে জানাও। আমি এখন যে কারাগারটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়। এই কারাকক্ষে 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। বর্তমানে আমি যে কক্ষে প্রবেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাকক্ষ। আর এগুলো কোনো কাল্পনিক কথা না, তখনকার যুগে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে কক্ষে ছিলেন সেই কক্ষে ওনাদের স্ট্যাচু সমেত দেখানো হয়েছে। এটা দেখার পর আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম, কেননা বুকের ভিতর যেন কিছু নাড়া দিয়ে উঠেছিল। এখানে তিনি 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত ছিলেন এবং ওনার ঠিক পাশের কক্ষে ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তিনি এপ্রিল 1930 এবং 22 অক্টোবর 1932 থেকে 5 জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। এবার আমি প্রবেশ করছি নেহেরু কক্ষে। জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষেই ছিলেন এবং ওনার কন্যা ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর অন্তর 20 মিনিটের জন্য জওহরলাল নেহেরুর সাথে দেখা করতে আসতেন এবং ওনারা এই গাছের তলায় বসে বাবা এবং মেয়ে গল্প করতেন। এখানে আপনাদের সামনে একটা দৃশ্য তুলে ধরছি, দৃশ্যটা দেখে বুঝতে পারছেন কত হৃদয় বিদায়ক দৃশ্য। দেখেন পায়ের নিচে কাঠ দিয়ে এবং কোমরের উপরে বেল্ট দিয়ে বেঁধে রেখে অত্যাচার করছে লোহার চাবুক দিয়ে। আন্দামানের সেলুলার জেলের বন্দীদের প্রায় চলতো এরকম অত্যাচার, যা ছিল খুবই নির্মম। আমি এখন সিঁড়ি বেয়ে উঠছি ওয়াচ টাওয়ারে। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যা পুরো জেল কমপ্লেক্সকে নজরদারির মধ্যে রাখার জন্য একেবারে মিডিলে নির্মিত করা হয়েছিল। সেই ওয়াচ টাওয়ারের মধ্যে রয়েছে কতগুলো নাম না জানা স্বাধীনতা সংগ্রামী। এবার যে দৃশ্যগুলি তোমরা দেখছো এগুলো হচ্ছে সেই বন্দুক, পিস্তল, বোমা যেগুলো সেই সময় যুদ্ধে ব্যবহার করা হতো। এখন আমি এমন একটা জায়গায় প্রবেশ করেছি সেকালের কয়েদিরা যেভাবে থাকতেন তাদের অনুকরণে সুন্দর করে স্ট্যাচু তৈরি করা হয়েছে। এখন যে স্ট্যাচু তোমরা দেখছো, একজন হাত এবং একজন
পা টিপছে ইনি হচ্ছেন গুন্ডা। তোমরা ভাবছো আমরা কি করে জানলাম, কারণ সেখানে সাউন্ড সিস্টেম চালু হচ্ছে, সে সাউন্ডে গুন্ডাটা অনেক আজে বাজে কথা বলছিল। আর এখানে যে তিনজন কাকা বসে আছেন ওনারা চা করেছেন এবং মুর্শিদাবাদ ভাষায় কাকে যেন চা খেতে ডাকছিলেন। শুধু ছেলেরাই না, সেকালের আমাদের মা এবং বোনেরা হাতে রাইফেল এবং পিস্তল নিয়ে দাঁড়িয়েছিলেন সেই নির্যাতিত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদের একটাই রিকোয়েস্ট করব, এই জায়গাটা কলকাতার মধ্যে অবস্থিত, যারা যাওনি প্লিজ গিয়ে দেখে এসো। আর কে কোত্থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ এটা অনেক কিছু জানার বিষয় আছে।